মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের দুইজনের বক্তব্য নতুন সমীকরণের ইঙ্গিত বহন করে। এক কথায় যদি বলি, দেশের এখন হর্তাকর্তা অনেকটা ওয়াকারের এরকম একটা ভাব আছে, তার কথা থেকে বোঝা গেছে। আর ইউনূস এখন গুরুত্বহীন, ইউনূস কিছুই না, ইউনূসের কোনো ক্ষমতা নেই। প্রধান উপদেষ্টা এটা তিনি প্রতীকী অর্থে বসে আছেন, কিন্তু দেশ কিভাবে চলছে, থানা পুলিশ প্রশাসন, এগুলো ইউনূস নিজেও জানেন না। তো ইউনূস আসলে এখন গুরুত্বহীন, শ্যাডো বলেন আর পাপেট বলেন। খুব হতাশ, মলিন মুখ, মুখে কোনো হাসি নেই, কার্যক্রমের মধ্যে কোনো আত্মবিশ্বাস নাই, তেমন একটা ভিডিওতে সামনে আসেন না। কেমন যেন এই যে মালয়েশিয়া গেছে, দেখেন এখন আর তার ক্লিপস গুলো ভাইরাল হয় না, হাত নাড়ানো বা সেই চিরচারিত হাসি নেই। জাস্ট রুটিন, আগে কথা দেওয়ার জন্য আসতে হয়, এসেছে। আর মনে হয় বিদেশ টিদেশ যাবেন না। ইউনূসের এখন পর্যন্ত শাসন আমলের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে মাসে কমপক্ষে একবার হলো বিদেশ যাওয়া। বিদেশ যেতে না পারলে ইউনূসের ঘুম ভালো হয় না। এটা এক একজন মানুষের এক একটা বৈশিষ্ট্য। যেমন অনেকের আছে যে সফরে না গেলে, অফ টাইমে, ছুটির দিনে একটু ঘুরতে না গেলে, বাইরে না গেলে, বাইরে এক কাপ চা না খেলে কেমন যেন তার অস্থির লাগে। যেমন আমার হচ্ছে বাইরে গেলে সাধারণত বিরক্ত লাগে, ওপেন স্পেসে বসা ভালো লাগে না। বাইরে গেলে আমার অনেক আয়োজন লাগে, নতুন পোশাক পরো, গাড়ি পরিষ্কার করো, যে জায়গা যাচ্ছি সে জায়গায় পরিবেশ কেমন দেখো, আরো 2-3 জন লোক ঠিক করো, তারপরে যাও। এটা হচ্ছে আমার জীবনযাত্রা। বিদেশ সফরের ক্ষেত্রে খুবই বিরক্তিকর, যে ব্যাগটা গুছিয়ে যাব, আবার এয়ারপোর্ট থেকে নেমে ট্যাক্সিতে অনেক দূরে যেতে হবে, হোটেল কেমন হয় না হয়, মানে এটা বিরক্ত লাগে। কিন্তু অনেকে আছে যে কি হয় না, ওটা সুযোগ পেয়েছি আর চল, বাইরে না গেলে ভালো লাগে না। সে ব্যাচেলর লাইফের মতো, যখন মন চায় হঠাৎ করে বের হয়ে যায়। বের হতেই হবে, চা একটু বাইরে খেতেই হবে। এটা হচ্ছে হিউম্যান ডাইভার্সিটি। আর প্রফেসর ইউনূসের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে বিমানে না উঠলে, বিদেশে না গেলে কেমন যেন তার ভালো লাগে না। আর আমার বিমানে উঠলেও আমার বিরক্ত লাগে, মনে হয় যেন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সেই ইউনূস সম্ভবত আর বিদেশ টিদেশ যাবেন না, এই মালয়েশিয়াই শেষ। তো মালয়েশিয়া গেছেন, কোনো আলোচনা নাই, এটা নিয়ে কোনো হাইপ নেই। সে আগের তার সফরগুলোতে যেভাবে গুরুত্ব পেত, যেভাবে তার প্রাণবন্ত হাসি ভিডিওতে ছড়িয়ে পড়তো, ক্লিপ ছড়িয়ে পড়তো, এবার কিছুই নেই। মানে এবার বিভিন্ন অখ্যাত মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিচ্ছেন। ইউনূস অবশ্য দেশি মিডিয়াকে তেমন একটা গুরুত্ব দেন না, শুধু প্রথম আলো, ডেইলি স্টারকে দেন। আর বিদেশি মিডিয়া ধরলেই তিনি সাক্ষাৎকার দেন। তো সেখানে বিদেশি মিডিয়ার সাথে সাক্ষাৎকারে ইউনূস বলেছেন, আমি নেতা নই, সাধারণ মানুষের ইচ্ছা পূরণের তত্ত্বাবধায়ক। মানে এমনভাবে কথা বলছেন যে আমি কিছুই না, আমি জাস্ট একটু কোনোরকম নির্বাচন আয়োজন করে চলে যাচ্ছি, সংস্কার ওগুলো ওই পার্লামেন্ট করবে, আমি কিচ্ছু না ভাই, আমি জাস্ট নির্বাচনটা করে দিই। তত্ত্বাবধায়ক মানে কি? তত্ত্বাবধায়ক হলে তিনি কিন্তু সংস্কার করতে পারেন না, তিনি নতুন সংবিধান কিচ্ছু করতে পারেন না। তত্ত্বাবধায়কের কাজ হচ্ছে রাজনীতিতে, তত্ত্বাবধায়ক শব্দের অর্থ হচ্ছে শুধু নির্বাচন আয়োজন করবেন আর রুটিন কাজ করবেন, কিচ্ছু করবেন না। তা প্রফেসর ইউনূসের এই কথার মাধ্যমে স্পষ্ট যে আমি নেতা নই, সাধারণ মানুষের ইচ্ছা পূরণের তত্ত্বাবধায়ক। এর অর্থ হচ্ছে প্রফেসর ইউনূস কোনো সংস্কার করতে পারবেন না, বড় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, নিবেন না, কিচ্ছু না। তিনি কোনো নেতা নেই। অথচ আমরা তাকে নেতা বানিয়েছিলাম। নেতা মানে কি কোনো পলিটিক্যাল পার্টির নেতা না, নতুন বাংলাদেশের জনক বানিয়েছিলাম। যে তিনি রিসেট বাটন পুশ করে বাংলাদেশটাকে এই দ্বিতীয় স্বাধীনতার পর একটা নতুন বাংলাদেশ, আমাদেরকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া বানিয়ে দিবেন, এই কথা আমরা বলেছি না? আধুনিক বাংলাদেশের জনক হবেন প্রফেসর ইউনূস।
আমরা এই কথা বলেছিলাম না? নেতা মানে নেতার আব্বা আপনি, এটা আপনাকে জনগণ বানিয়েছিল, কিন্তু আপনি এখন চুপসে গেছেন। লন্ডনে সেজদা করে শিরক করে আপনার ইমান হারিয়েছেন, আপনি বেঈমানে পরিণত হয়েছে। এখন আপনার ইমান নেই, পলিটিক্যাল ইমান। আমি কিন্তু ওই পরকালীন ইমান ওইটা বলছি না। লন্ডনের সেজদা এটাও দুনিয়াবী সেজদার কথা বলছি, মানে প্রতীকী অর্থে। অতএব ইউনুস নাই, ইউনুসের কোনো ক্ষমতা নেই, এখন নিছক তত্ত্বাবধায়ক। তিনি যেটা বলেছেন ওইটি, জাস্ট নির্বাচন, কোন সংস্কার টংস্কার, কোন জাতির আশঙ্কা সব বেইমানি করেছেন। অথচ তার কথা ছিল কি, যে কোনো মূল্যে যে কোনো ষড়যন্ত্র উপেক্ষা করে সংস্কার করব, তিনি নিজে কথা দিয়েছিলেন, কিন্তু কথা রাখতে পারেননি। কিন্তু ওয়াকারের কথা যদি শুনেন, আমরা মাঠে আছি, আমরাই সব, আমরা এই করব সেই করব, আমি আছি, এই দেশটা সবার, মিলিটারি সুলভ কথা। আবার তার কথার মধ্যে একটা ভাব আছে। দর্শক, ওয়াকারকে নিয়ে কিছু অপপ্রচার হয়েছিল। ওয়াকারুজ্জামান ঢাকেশ্বরী মন্দিরে একটা প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, কিন্তু সেখানে বিভিন্ন ফেক স্ক্রিনশট দেখানো হয়েছে এইভাবে যে পিছনে ধানের শীষের ব্যানার রেখে বক্তব্য দিচ্ছেন। না, আসলে ওটা দেন নাই। ধানের শীষের ব্যানার না থাকলে বিএনপির সাথে ওয়াকারের সম্পর্কটা আসলে কমপ্লেক্স। একদিকে ওয়াকারকে আব্বা ডেকেছে মির্জা আব্বাস দেখা করেছেন কয়েকবার। বিএনপি থেকে মিলিটারির সাথে যোগাযোগ রক্ষার মূল দায়িত্বটা এখন মির্জা আব্বাসের। আব্বা ডেকেছে ওয়াকারকে। আবার তারেক রহমান নিজে কথাই বলতে রাজি না, কারণ সেনাবাহিনী তাকে যেভাবে আঘাত করেছে 2007 সালে পুলিশ, এ কারণে এই বাহিনীর প্রতি তার একটা আমৃত্যু ঘৃণা রয়েছে। এটা তিনি ভুলতে পারেন। আর অবশ্য ভোলার নয়, সাবেক প্রেসিডেন্ট এবং সাবেক প্রধানমন্ত্রীর ছেলে। তো এই ওয়াকারুজ্জামান বলছেন বাংলাদেশ সবার অধিকার সমান, বাংলাদেশটা সবার, এবং ঢাকেশ্বরী মন্দিরে দীর্ঘ বক্তব্য দিয়েছেন। এখানে একটা মজার বিষয়, ওয়াকারকে এমনিতে খুঁজে পাওয়া যায় না, কিন্তু হিন্দুদের কোনো প্রোগ্রাম হলে সেখানে হাজির। এটা কি ভারতকে খুশি করার জন্য নাকি? হিন্দুদের প্রোগ্রামে যাওয়া, যে উপস্থিত হওয়া, এটা তার জন্য জরুরত না, সিভিল ড্রেসে হাজির হওয়া, কিন্তু হচ্ছেন। আরো হিন্দুদের যে কোনো প্রোগ্রামে দেখবেন যে ওয়াকার আছে, এটা সন্দেহের উদ্বেগ করে। এবং ভারতীয় মিডিয়ায় ওয়াকারকে নিয়ে প্রশংসা, এটাও সন্দেহের উদ্বেগ করে। এখানে যে বক্তব্য, দেশটা সবার, আমরা মাঠে আছি, আমরা এই করব সেই করব, আমাদের উপর আস্থা রাখুন, মানে ওয়াকারের দায়িত্বের জায়গা থেকে কিন্তু তিনি খুব স্ট্রংলি কথা বলছেন না, তার অথরিটি আছে। কিন্তু ইউনূস কিন্তু চুপসে গেছে। এটা একটা নতুন সমীকরণের ইঙ্গিত। আসলে দেশ চালাচ্ছেন এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ইউনূস কিচ্ছু না, ইউনূস ইজ ধনজা, ইউনূস ইজ নো মোর, has turned into 111